হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমাদের খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হতে চলেছে এবং সেই এক্সামে সায়েন্স কিন্তু একটা হিউজ রোল প্লে করবে। কেননা এখান থেকে প্রচুর প্রশ্ন যেমন আছে, তেমনি এখানে যে যত ম্যাক্সিমাম মার্কস নিতে পারবে তার কিন্তু সিলেকশন পাক্কা হয়ে যাবে। তো এর জন্যই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এনসিইআরটি এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোর বেসড কিছু কোশ্চেন তোমাদের প্রতিদিন ভিডিওতে রাখবো এবং তোমরা ভিডিওটাকে মক টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ প্রতিটা প্রশ্ন পজ করে নিয়ে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশান কতটা অথেন্টিক হয়েছে এখনো পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাস করেছি অলরেডি, অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখবে, তারপরেই কিন্তু দ্বিতীয় ক্লাসটা দেখবে। এবং প্রথম ক্লাসে আমি অনেক অনেক কনসেপ্ট আলোচনা করেছি, যেটা অবশ্যই আমি পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আর বারবার ওইগুলো বলবো না। সুতরাং তোমরা কিন্তু প্রথম ক্লাস অবশ্যই দেখবে এবং সিকুয়েন্সিয়ালি প্রতিদিন দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুর কাছে পৌঁছে দেবে। প্রথম কোশ্চেন কি বলছে আমরা একটু দেখে নিই। মহাকর্ষ বলের প্রভাবে মুক্ত পতন সম্পর্কে নিচের বিবৃতিগুলি কোন বিবৃতিটি সত্য, আমাকে সেটা বের করতে হবে। সত্য, এটা খেয়াল রাখবে যে সত্য বলেছে না মিথ্যা বলেছে। হ্যাঁ, অনেকে এটা না খেয়াল করে অনেক সময় ভুল করে ফেলে। তো বলছে যে প্রথম কোশ্চেন অপশন দিচ্ছে বস্তুর ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ত্বরণটা, তাই তো, ভরের উপর নির্ভর করে না। বেশ, বস্তুর ত্বরণ গতির দিকের বিপরীত হয়। ত্বরণটা এটা তো একদমই ভুল, তুমি তো দেখেই বুঝতে পারছো বিপরীত নয়। তুমি কোনো একটা বস্তু সাপোজ এরকম পৃথিবীর দিকে ফেলছো, অবাধে পতনশীল কোনো বস্তু, তাহলে সেক্ষেত্রে ত্বরণ তোমরা সবাই জানো যে পৃথিবীর দিকেই ক্রিয়াশীল হয়, তাই না? যে অভিকর্ষ ত্বরণের অভিমুখ কোন দিকে হয়, পৃথিবীর এই দিকেই হয়, আর বস্তুটাও এই দিকে পতনশীল হচ্ছে। তাহলে ত্বরণ গতির বিপরীত হবে না, একই দিকে হবে। হ্যাঁ, তারপরে সি অপশন কি বলছে, বস্তুর ত্বরণ তার ভরের উপর নির্ভর করে। বেশ, একটা বলেছে ভরের উপর নির্ভর করে না, আর একটা বলছে যে করে। তাহলে আমি অপশন দেখেই বুঝতে পেরেছি ভরের উপর এটা কি বলছে, নির্ভর করে না, নির্ভর করে না, আর এটা বলছে ভরের উপর নির্ভর করে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভুল হবে, বাকি দুটো তো পড়াই লাগে না, তবু আমি আর একবার একটু বলি। এটা কি বলছে, অবাধে পতনের সময় বস্তুর বেগ স্থির থাকে না, বস্তুর বেগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে ম্যাক্সিমাম ও ভেলোসিটি কিন্তু অর্জন করে। এটার উপরেও কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষায়। ঠিক আছে, তো দেখো এইবার এই বস্তুটার উপর ক্রিয়াশীল বল তুমি বলতে পারো এম ইন্টু এ, ত্বরণ, তাই তো। এ হলো যেখানে ত্বরণ, এম এ নিউটনের সূত্র অনুসারে। আর এই বস্তুর উপরে প্রযুক্ত মহাকর্ষীয় বল যেটা, সেটা হলো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কতটা দূরে আছে বস্তুটা, হ্যাঁ, আর হলো এদের মধ্যে দূরত্ব। তাহলে এই যে দুটো বল প্রযুক্ত, এই বস্তুর উপরেই প্রযুক্ত বল কি বলছে, একটা নিউটনের সূত্র অনুসারে যেন আমরা শিখেছিলাম এম এ, আর একটা মহাকর্ষীয় যে চ্যাপ্টারটা সেখান থেকে আমি পেয়েছিলাম যে মহাকর্ষের দরুন কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল বল, সেটা হলো এইটা। তাহলে এখান থেকে দেখো স্মল এম আর এই স্মল এম কেটে যাচ্ছে। তাহলে ত্বরণের মানটা কত দাঁড়াচ্ছে, ত্বরণের মান দাঁড়াচ্ছে, তুমি বলে দাদা, জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। তাহলে ত্বরণ দেখো তো, তাহলে এম যে বস্তুর ভর সেটা তো কেটে গেল, তাহলে স্মল এম বস্তুর ভরের উপর নির্ভর করে না হবে। এরকমই প্রশ্ন আমি আগের সেটও একটা করিয়েছিলাম, তাহলে অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর। চলে আসি আমরা তার পরের প্রশ্নে। তার পরের প্রশ্নটা কি বলছে, একটি বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্ট দ্বারা 1 অ্যাম্পিয়ার এর একটি বিদ্যুৎ প্রবাহ টানা হয়। 8 মিনিটে ফিলামেন্টের একটি ক্রস সেকশনের মধ্য দিয়ে অতিক্রমকারী ইলেকট্রনের সংখ্যা ড্যাশের সমান হবে। এই ধরনের প্রশ্ন আমরা ফার্স্ট পেপারেও করেছিলাম, মানে ফার্স্ট মক টেস্ট ভিডিওতে করেছিলাম। তো এরকমই আর একটা প্রশ্ন এখানে দিয়েছে, তাই তো। তাহলে এই একটা বৈদ্যুতিক তার, সেই তারের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, 8 মিনিট ধরে যাচ্ছে, টাইমও বলে দিয়েছে 8 মিনিট। তাহলে তোমাকে বের করতে হবে ইলেকট্রন কত যাচ্ছে। আমরা জানি সূত্র কিউ ইজ ইকুয়াল টু আইটি,
কত পরিমাণ তড়িৎ যাচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু আইটি, মানে আই হলো প্রবাহ আর কত সময় ধরে যাচ্ছে এটা। আবার গত ভিডিওতেই আমরা শিখেছিলাম কিউ ইজ ইকুয়াল টু বলো কি এন ই, এন ই মানে কতগুলো ইলেকট্রন, আর মানে কতগুলো ইলেকট্রন হলো এন, আর এই ই হলো ইলেকট্রনের চার্জ। তাহলে আমি যদি এই কিউ এর জায়গায় এন ইটা এখানে বসিয়ে দিই এন ই, তাহলে তুমি বলবে সেটাই এন ইজ ইকুয়াল টু আইটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এন মানে ইলেকট্রনের সংখ্যায় আমাকে বের করতে হবে, আই মানে কি প্রবাহ, কত প্রবাহ গেছে 1 অ্যাম্পিয়ার, বেশ। টি মানে সময় 8 মিনিট, সেটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 60 দিয়ে গুণ করে দিলাম। আর নিচে কত লিখবো, নিচে লিখবো হলো ইলেকট্রনের আধান, মানে 1.6 ইন্টু 10⁻⁻⁻19। বেশ, তুমি বললো দাদা তাহলে এখান থেকে কাটাকুটি করি, এখান থেকে কাটাকুটি করলে হবে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 0.2, 0.2। আচ্ছা, পয়েন্ট যদি এখান থেকে তুলে দিই তাহলে এইখানে আর একটা শূন্য হয়ে যাবে না, পয়েন্ট তোলার জন্য একটা শূন্য উপরে বেড়ে গেল। তাহলে তুমি যেটা পাচ্ছ অপশন থেকে, আচ্ছা এখনো 2 দিয়ে তো কাটবে, 2 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে, 300 দুগুণি মনে করো 600, 300 দুগুণি 600। তাহলে অপশন থেকে আমি বুঝতে পারছি 3 তো আছে, 3 রেখেছে, 300 রাখেনি, 3 রেখেছে, মানে আরো দুটো শূন্য দিয়ে দিয়েছে, তাই তো 10কে। তাহলে আমি বলবো 3 গুণ কত হবে অ্যাকচুয়ালি 10⁻⁻19, যেটা নিচে রয়েছে সেটা উপরে উঠলে +19 হয়ে যাবে, আর এখানে দেখো একটা দুটো শূন্য আরো এক্সট্রা যোগ হয়ে যাবে, তাহলে 10⁻19 আর 2 কত হবে 21। তাহলে কতগুলো ইলেকট্রন গেছে, 3 × 10⁻21 খানা ইলেকট্রন এখান থেকে প্রবাহিত হয়েছে। অপশান বি হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি আমরা তার পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে, একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রকে নিম্নলিখিত কোনটি দ্বারা প্রতিনিধিত্ব করা, অভিন্ন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে জানো তো, এই রকম প্যারালাল তো হবেই, আর সমদূরবর্তী, সমদূরবর্তী। তাহলে কোন অপশন এরকম কথা লেখা আছে, সমকেন্দ্রীয় বৃত্তাকার রেখা না, উপবৃত্তাকার রেখা না, সমান্তরাল, এই যে এটা অপশন সি হলো আমার কারেক্ট অ্যান্সার। সমান্তরাল ও সমদূরবর্তী সরলরেখা দ্বারাই কিন্তু আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করতে পারি। চলে আসি তার পরের প্রশ্ন। একটি নির্দিষ্ট রং এবং নির্দিষ্ট জোড়া মাধ্যমের ক্ষেত্রে আলো লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে আপতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত হবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সকলেই আশা করি প্রতিসরণ ব্যাপারটা পড়েছো। প্রতিসরণের এখানে কি হচ্ছে, লঘু থেকে ঘনতে আসছে, তাই তো। তাহলে উপরে মনে করো লঘু আর নিচে মনে করো ঘন। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যমে কি হয়, প্রতিসরণের ক্ষেত্রে যখন আলোক রশ্মি এখান থেকে আসে তখন এইটা যদি তোমার তাহলে আলোক রশ্মি যদি লঘু থেকে ঘনতে আসে তাহলে তাহলে ওর যাওয়ার কিন্তু কথা ছিল এই বরাবর, তাই না, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু ও এই বরাবর না গিয়ে ও কি হয় অভিলম্বের দিকে কিন্তু সরে আসে, তাই না, অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। তাহলে তুমি বলবে দাদা আই কোণ যা হবে, মানে আপতন কোণ যা হবে, প্রতিসরণ কোণ তো তার থেকে কি হবে কমে যাবে না, যেহেতু এদিকে সরে এসেছে। তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি লঘু থেকে ঘনতে মানে যাওয়ার ক্ষেত্রে আই কিন্তু গ্রেটার দেন আর, আই গ্রেটার দেন আর। আর আমি জানি সাইন কিন্তু ইনক্রিজিং ফাংশন, সাইন ইনক্রিজিং ফাংশন মানে কি, সাইন 0 ডিগ্রির মান যা হবে 30 ডিগ্রির মান তার থেকে বেশি, 60 ডিগ্রির মান তার থেকে বেশি, 90 এর মান তার থেকেও বেশি, তাই না, তার মানে সাইন ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি বলবো যে সাইন আই বাই সাইন আর, যেটা সাইন আর ইনক্রিজিং ফাংশন মানে সাইন আই বড় আর সাইন আর ছোট, এর মানটা ছোট হবে। আর বড় বাই ছোট করা মানে কি, বড় বাই ছোট মানে সেটা 1-এর থেকে বড় হয়। বড় বাই ছোট মানে আমি বলছি যদি মনে করো একটা 12 হয় তাহলে একটা নিশ্চয়ই 11 হবে, ছোট মানে। তাহলে এটা কি 1-এর থেকে বড় হচ্ছে না বিষয়টা, সেটাই আমি বলতে চাচ্ছি। তার মানে সর্বদা কিন্তু 1-এর থেকে বড় হবে। কোথায় আছে অপশন, আচ্ছা এ কনস্ট্যান্ট গ্রেটার দেন, এবং এটা কিন্তু ধ্রুবক হয়, এটা একটা ধ্রুবক হয়,
ধ্রুবক রাশি, যেটাকে মিউ অর্থাৎ প্রতিসারাঙ্ক হিসাবে আমরা বলে থাকি। তাহলে ধ্রুবক এবং একের বেশি কোন অপশানে আছে? অপশান ডি হলো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোন বিবৃতিটি বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কিত? বাস্তুতন্ত্র, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক বাস্তুতন্ত্রের সাথে কোনটা সম্পর্কিত। অতিবেগুনি বিকিরণ জীবের জন্য ক্ষতিকর নয়। ওর বাবা, ভীষণ ভয়ঙ্কর কথাবার্তা বলে দিয়েছে। অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি, এটা তো 3 প্রকার তোমরা জানোই, এ বি সি, ঠিক আছে। এটা নয় ক্ষতিকর নয়, কিন্তু বিসি তো ক্ষতিকর এবং সি তো ভয়ঙ্কর ক্ষতিকর, তোমরা সকলেই জানো। তাহলে অতিবেগুনি বিকিরণ জীবের জন্য ক্ষতিকর নয়, এটা ভুল, এটা একদমই ভুল। তাহলে কোন বিবৃতি কিন্তু সম্পর্কিত আছে? চলো দেখে নেওয়া যাক পরেরটা। বায়ুমণ্ডলের উচ্চ স্তরের ওজোন হলো অক্সিজেন পরমাণু অণুর উপর প্রভাব বিস্তারকারী অতিবেগুনি বিকিরণের একটি উৎপাদ। আচ্ছা আচ্ছা, বেশ, একদম ঠিকই জানো। অক্সিজেন, এই যে অক্সিজেনের সাথে যদি ইউভি রশ্মির বিক্রিয়া ঘটে না, ইউভি রশ্মি, তাহলেই কিন্তু ওজোন অর্থাৎ O3 কিন্তু উৎপন্ন হয়। তাহলে কিভাবে মানে ওজোন গ্যাসটা উৎপন্ন হয়? অক্সিজেনের সাথে ইউভি রশ্মির বিক্রিয়ার ফলেই কিন্তু উৎপন্ন হয়। তাহলে এইটা কিন্তু উৎপাদ, এটা তার মানে ঠিক, এটা আমি বলবো ঠিক বলেছে। আচ্ছা, 1980 সালে বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ তীব্রভাবে হ্রাস পায়। ওজোনের স্তর, তোমরা সবাই জানো বায়ুমণ্ডলের প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন লেয়ারটা থাকে, যা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি রশ্মি থেকে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে। তো 1980 সময় থেকে এই যে ওজোন স্তরে ভীষণ বড় বড় গর্তের কিন্তু সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এবং এর পরিপ্রেক্ষিতে 1987 সালে তোমরা দেখবে যে মন্ট্রিয়াল প্রোটোকল বলে একটা প্রোটোকল আছে, সেটা কিন্তু তৈরি মানে হয় ওজোন স্তরের উপরে ভিত্তি করে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি বলবো যে এটাও ঠিক আছে। তাহলে 2 আর 3 ঠিক কোন অপশানে? অপশান এ হলো আমার কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এই প্রোটোকলটার নাম মনে রাখবে কিন্তু, মন্ট্রিল প্রোটোকল। হ্যাঁ, এটা কিন্তু যখন তখন তোমার সায়েন্সের হিসেবেও আসতে পারে। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে যে একটি অবতল লেন্সের এফ এবং 2f এর মধ্যে একটা বস্তু স্থাপন করা হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত চিত্রের বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করে? আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের, এই যে যখন আলো চ্যাপ্টারটা কিন্তু খুব ভাইটাল তোমাদের জন্য, সুতরাং তোমরা আলো চ্যাপ্টারটা আমি তোমাদের এই এমসিকিউর মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। যেমন আগের ভিডিওতে আমরা কি করেছি? অবতল দর্পণ করিয়েছি। এবার আমি তোমাদের অবতল লেন্স সম্পর্কে একটুখানি বলে দিই এখানটায়। হ্যাঁ, অবতল লেন্স, এই মনে করো অবতল লেন্স, ঠিক আছে। এইটা মনে করো প্রধান অক্ষ, এটা মনে করো প্রধান অক্ষ। আচ্ছা, এটা মনে করো মুখ্য ফোকাস F1, এটা গৌণ ফোকাস 2F, এটা F ধরে নাও, বা F1 এদিকে যদি নিই, আর এইদিকে মনে করো একটা বিন্দু নিয়ে নিই অসীম, ঠিক আছে। তাহলে এখানে সেই বস্তুর অবস্থান কতগুলো হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, এই 6টা কিন্তু বস্তুর অবস্থান হতে পারে। আগের দিনই তোমাকে শিখিয়েছি, ঠিক আছে, আগের দিনই শিখিয়েছি যে বস্তুর কতগুলো অবস্থান হতে পারে? 6টা অবস্থান হতে পারে কোন একটা লেন্স বা দর্পণের সামনে। তাহলে এক্ষেত্রে মানে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? এটা অনেকটা উত্তল দর্পণের মতন, ঠিক আছে। কিন্তু উত্তল দর্পণ তো তোমাদের এখন এঁকে দেখায়নি, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। প্রথমে যদি অসীমে রাখো তুমি, তাহলে তোমার এইখানটায় প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ ফোকাসে 1 নাম্বার এখানে, ঠিক আছে। 2 নাম্বার এর পাশে আরেকটু আকারে বড় 2 নাম্বার। আচ্ছা, তারপরে 3 নাম্বার আরেকটু এর পাশে হবে এখানে এই বরাবর 3 নাম্বার। 4 নাম্বার হবে তার পাশে, ঠিক আছে, 4 নাম্বার হবে তার পাশে এইখানে। 5 নাম্বার হবে তার পাশে এইখানে 5 নাম্বার, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর 6 নাম্বার হবে তারপরে এবং সব থেকে বড়, কিন্তু কোনোটাই না বস্তুর থেকে আকারে বড় না, কোনোটাই বস্তু থেকে আকারে বড় না 6 নাম্বার। এবং সবকটাই দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা কথা বলেই দিই এখানে তোমাকে, সব বস্তুর থেকে আকারে ছোট,
প্রতিবিম্বের আকার তাহলে এখানে সবসময় কি হয়, প্রতিবিম্বের আকার, বিম্ব লেস দেন বস্তু, বস্তুর থেকে আকারে ছোট। ঠিক আছে, একটা পয়েন্ট পাওয়া পেলে। আর সমস্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাস ও মেরুর মাঝে। কি লিখবো কথাটা, ফোকাস ও মেরুর মাঝে, মেরুর মাঝে। ঠিক আছে, আর কি পয়েন্ট আমি লিখতে পারি, আচ্ছা যেহেতু সমস্ত দেখো ছবিগুলো তৈরি হয়েছে সব সোজা, তাই না, প্রতিবিম্ব সব কি সোজা, আর যেখানেই দেখবে সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটাই ইমপ্লাই করে যে এটা অসৎ। সোজা মানেই কি লিখবে, যখনই সোজা তারই একটা ট্রিক হলো অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে তুমি বলো এখানে যেহেতু উত্তর দাও তাহলে সোজা অসৎ, সোজা অসৎ, অসৎ, হ্যাঁ অসৎ তো হবেই, বুঝতেই পারছো। আচ্ছা আর কি, হ্রাস, হ্রাস এই যে এটা মানে বস্তুর থেকে আকারে ছোট হবে, তার মানে অপশন বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা অসৎ আর সৎ বা বাস্তব এই দুটোর মধ্যে ডিফারেন্স কি জানো তো, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো অসৎকে তুমি মানে কোনো একটা ইয়েতে ধরতে পারবে না, অর্থাৎ পর্দায় ধরতে পারবে না, আর সৎকে কিন্তু পর্দায় ধরতে পারবে। চলো 22 প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে। বলছে একটি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল নয় এবং মূল ফোকাসের মধ্য দিয়ে অতিক্রমণকারী একটি রশ্মি বিবেচনা করুন। এতে একেবারেই সহজ জিনিস, তোমরা এর আগেই করেছো। বলছে যে মনে করো এটা একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের পিছনের দিকে ঘষা থাকে, তাই না। এইবার যখন আমি তোমাকে শিখিয়েছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আসে তাহলে সেটা ফোকাস দিয়ে বেরোবে, আর যদি তার মানে ফোকাস দিয়ে আমি পাঠাই তাহলে ফোকাস দিয়ে পাঠালে কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে। এই যে অপশন সি হলো আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন কি বলছে, একটি রোধের রোধাঙ্ক রো, রোধের রোধাঙ্ক রো, রোধটিকে এখন 3টি সমান অংশে কাটা হবে, তাহলে প্রতিটি অংশের রোধাঙ্ক, এই যে প্রশ্ন, দারুণ প্রশ্ন, আগের ভিডিওতেও আমি করিয়েছি। রোধাঙ্ক কিন্তু রো কিন্তু না এল না ক্রস সেকশন এরিয়া কারোর উপরেই ডিপেন্ড করে না, কে ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে, আর মানে রোধ ডিপেন্ড করে, এল বাড়ালে বাড়বে আর ক্রস সেকশন এরিয়া এটা বাড়ালে কমবে, এটা আমি গত ভিডিওতে কিন্তু করিয়েছি। সুতরাং এখানে যেহেতু তুমি একটা এরকম তার রয়েছে, সেই তারকে যতই কাটাকাটি করো না কেন রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি বলে রোধ কত হবে, তাহলে রোধ তুমি বলবে কিন্তু 3 ভাগ হয়ে যাবে, R/3 হয়ে যাবে রোধ, 3 অংশ করেছো তাহলে রোধ কত হয়ে যাবে, R/3। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তার পরের প্রশ্ন। বলছে যে একটি দীর্ঘ পরিবাহী তারের কথা বিবেচনা করুন যা তড়িৎ প্রবাহ বহন করে। বেশ, এরকম একটা দীর্ঘ তার আমি নিয়ে নিয়েছি, সেই দীর্ঘ তার দিয়ে আই প্রবাহের মাত্রা মনে করো যাচ্ছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। বেশ, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পাবে, একদম যত প্রবাহ মাত্রা বাড়াবে সেখানেই চৌম্বক ক্ষেত্রের মানে শক্তি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে পরের অপশন কি বলছে দেখে নাও, তার থেকে দূরে সরে গেলে চৌম্বক ক্ষেত্র হ্রাস পাবে, অবশ্যই তারের কাছে আসলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে, দূরে গেলে হ্রাস পাবে। তড়িৎ প্রবাহ বিপরীত করলে চৌম্বক ক্ষেত্রের দিকও বিপরীত হবে, একদম ঠিক, এটা এই দিক যাচ্ছে সেটা যদি উল্টো দিক করে দাও তাহলে চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেটাও কিন্তু ঘুরে যাবে। আর বলছে যে তার মানে লাস্টটাই কি ভুল, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে আমরা ফ্লেমিং এর তো ভুল, হ্যাঁ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ব্যবহার করি, এটা তো ভুল। আচ্ছা, কোন দীর্ঘ পরিবাহীতে প্রবাহ মাত্রা যাচ্ছে আই মানের, ঠিক আছে, আই মানের প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এইখানে এইখানে এর যে অভিমুখ মানে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ তোমাকে যদি নির্ধারণ করতে হয় তাহলে তোমাকে ডান হাতের, লিখে রাখো এই কথাটা, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। আমার হাতে লেখা খুবই খারাপ, ঠিক আছে, তোমরা তাও চেষ্টা করো যতটা
পারা যায় একটু বুঝে নেওয়ার, হ্যাঁ, বা রাইট হ্যান্ড থাম রুল, থাম, থাম রুল রাইট হ্যান্ডের, রাইট হ্যান্ডের থাম রুল ইউজ করতে হবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম কিন্তু ব্যবহার করতে হবে। কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে তুমি যদি তার যে বরাবর প্রবাহ মানে ইয়ে রয়েছে, তারটাকে যদি ডান হাতে তুমি ধরো এবং ডান হাতে ধরে নিয়ে এরকম করে তুমি যদি সমস্ত আঙুলগুলো দিয়ে ধরো একে, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠটা যদি এই দিকটাই দিয়ে দাও, এই দিকটা নির্দেশ করে মানে পরিবাহীর দিকে, প্রবাহ মাত্রার দিকে, তাহলে আঙুলটা যেভাবে ঘুরেছে আঙুলটা কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই বরাবর কিন্তু এই অভিমুখেই কিন্তু তোমার কি হবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ হবে, এবং এগুলো সার্কুলার, ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা কোথায় ইউজ করি আমরা? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমরা সকলেই জানো যে যদি আমরা কোনো একটা তারকে মনে করো এরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা তারকে আমি রেখে দিই, তাহলে এই তারের উপর যে বল প্রযুক্ত হবে, ঠিক আছে, তোমরা সকলেই জানো যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা তড়িৎবাহী তারকে রাখা হয়, এর তারের উপরে একটা কিন্তু বল প্রযুক্ত হবে, যার অভিমুখ কিন্তু এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আমরা নির্ধারণ করি। এবং এর একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল কি তোমরা সবাই জানো? এক্সাম্পল হলো, বলো দেখি, মোটর, বৈদ্যুতিক মোটর কিন্তু, হ্যাঁ, মোটর, খেয়াল রাখবে, হ্যাঁ, পরে আরো এর উপরে ডিটেলসে আমরা অনেক প্রশ্ন করব, এর উপরে খুব এসেছে প্রশ্ন। বলছে তিনটি রোধ R1 R2 R3 সমান্তরাল শ্রেণীতে বিবেচনা করুন, I1 I2 I3 প্রবাহ রয়েছে, তাহলে কোনটা ঠিক হবে? তাহলে তোমরা সমান্তরাল যে রোধের ক্ষেত্রে যে সমান্তরাল শ্রেণীর যে কনসেপ্ট তোমরা শিখেছো সেটা আমি একটুখানি বলি। তিনটে রোধ যদি আমি এরকম নিতাম, ঠিক আছে, তিনটে রোধ যদি আমি এরকম নিতাম R1 R2 আর R3, তাহলে আমরা বলবো তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট কি হবে? তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট হবে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1, উল্টো করে করে যোগ হয়, তাই না? 1/R2 আর 1/R3 যোগ হয়ে যাবে। এবং যদি প্রবাহ মাত্রা মনে করো I হয়, তাহলে সেই I প্রবাহ মাত্রাটা 3 ভাগে ভেঙে যাবে, একটা I1 সাপোজ, I2 আর এখানে মনে করো I3, ঠিক আছে, এবং ওই পাশে প্রবাহ মাত্রাটা তুমি কত পাবে? সবকটা যোগ হয়ে আবার আয় হয়ে যাবে, তাহলে কি প্রবাহ মাত্রাগুলোর যোগফলের যে এইটা সম্পর্কটা ঠিক হয়ে যাবে, I ইকুয়াল টু I1 I2 I3 যোগফল সমান। কিন্তু একটাও দেখো, আরটাকে উল্টানো করা একটা অপশন ছিল না। কিন্তু চলে আসি তার পরের প্রশ্ন, কারেন্ট বহনকারী সলিনয়েডের ভিতরে একটি নরম লোহার দণ্ড প্রবেশ করাচ্ছ, বেশ, সলিনয়েড আগের ভিডিওতেই আমরা শিখেছিলাম এরকম একটা তার, ঠিক আছে, তারের কুণ্ডলীকৃত তারকে যদি ব্যাটারির সাথে জুড়ে দিই, তাহলে কিন্তু সলিনয়েড তৈরি হয়ে যাবে। এবং এই সলিনয়েডের ক্ষেত্রে এর ভিতরে যদি তুমি একটা কাঁচা লোহা, ঠিক আছে, কাঁচা লোহা প্রবেশ করিয়ে দাও, তাহলে কি হবে জানো? তাহলে এর যে এই কাঁচা লোহা, এর ভিতরে আগে কি ছিল? যখন কিছু না ছিল, বায়ু ছিল, বায়ুর থেকে যদি কাঁচা লোহা ঢুকিয়ে দাও, এর ভিতরে প্রবেশ করিয়ে দাও, এই বায়ুর থেকে কিন্তু লোহার যে চৌম্বকের মানে পারমিবিলিটিটা বেশি কিন্তু, হ্যাঁ, তাহলে এ বেশি কিন্তু চৌম্বকত্বটাকে বেশি নিজের দিকে গ্রহণ করবে, ফলে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চৌম্বক বলরেখা চলে যাবে। ফলে কি হবে বলো তো দেখি? বলছে সলিনয়েডের ভিতরে নরম লোহার দণ্ড প্রবেশ করালে চৌম্বক ক্ষেত্র কি হবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, সেটাই তো বললাম, এটাই তো ধর্ম, যে কাঁচা লোহা, যে ও কিন্তু প্রচুর পরিমাণ চৌম্বক ক্ষেত্র নিজের মধ্যেই কিন্তু ঢুকিয়ে নেবে, ফলে চৌম্বক প্রবাহ কিন্তু বেড়ে যাবে। এই সরি 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 তোর কোথায় ঠিক করলাম আমি?
উত্তর হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে অপশান বি হলো আমার এখানে সঠিক উত্তর। বি হলো সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখে নিই। বলছে যে গোলাকার দর্পণের প্রধান ফোকাস সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? প্রধান ফোকাস গোলাকার দর্পণ, তাই তো? তাহলে দেখো এইটা মনে করো গোলাকার দর্পণ, এই হলো গোলাকার দর্পণ। তোমাকে গতকাল শিখিয়েছিলাম গোলাকার দর্পণ কিভাবে তৈরি করে। গোলাকার দর্পণ তৈরি করে একটা এরকম গোল একটা মনে করো কাঁচ আছে, সেই কাঁচ থেকে এখান থেকে যদি কাটিং করো তাহলে এই যে যেটা এই দিকের টুকরোটা বেরোলো, এই টুকরোটা দিয়ে তুমি একটা দর্পণ বানাতে পারো। যদি পিছনের দিকে ঘষে দাও তাহলে অবতল দর্পণ, আর ভিতরের দিকে ঘষে দিলে উত্তল দর্পণ তৈরি হয়। এটা আমরা আগের দিন শিখেছি। তাহলে এটি সর্বদা মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকে। ফোকাস দেখে নিই। তাহলে আমি গতকাল যেটা দেখলাম, গত ভিডিওতে যেটা দেখেছি সেটা হলো মেরু ফোকাসটা মনে করো যদি এখানে এফ হয় তাহলে এইটা হলো বক্রতা কেন্দ্র সি ছিল। মানে বক্রতা কেন্দ্র কাকে বলে বলো তো? এইটা যে গোলকের অংশ না, তার কেন্দ্রটাকে কিন্তু বক্রতা কেন্দ্র বলে, বুঝেছো? তাহলে সি যেখানে থাকে তার ঠিক অর্ধেক বিন্দুতে কিন্তু ফোকাস থাকবেই এটা। হ্যাঁ, বেশ। আর এটাকে বলে মেরু পোল। ঠিক আছে, তাহলে দেখে নিই। বলছে যে ফোকাস সম্পর্কে কোনটা ঠিক? মেরু আর বক্রতা কেন্দ্র ঠিক মাঝখানে থাকবে, একদম ঠিক মাঝখানে থাকবে। তাহলে এটা ঠিক, এই বিবৃতি সঠিক। তারপরে কি বলছি, এর অবস্থান দর্পণের আকারের উপর নির্ভর করে। এর অবস্থান না 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 না, দর্পণের আকার মানে বুঝতে পারছো, দর্পণের আকারের উপরে না, কিন্তু গোলকের আকারের উপরে। দেখো সামান্য একটু ভাষা যদি চেঞ্জ করে দিত না, মানে দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের আকারের উপর নির্ভর করে। কেন, গোলক যদি আমি এরকম বড় করে দিতাম তাহলে সিও বড় হয়ে যেত, ফলে এফ চেঞ্জ হতো। কিন্তু আমি দর্পণের আকার মনে করো এখান থেকে কাটিং করলে তো এক সাইজের দর্পণ পাবো। যদি আমি এখান থেকে কাটিংটা করতাম, সাপোজ এখান থেকে কাটিংটা করতাম, সে কাটিং যাই করো না কেন একই তো গোলকের অংশ ছিল না, তাহলে তো এর ক্ষেত্রে দর্পণের আকার হয়তো বেড়েছে। দেখো দর্পণের আকার এখান থেকে এতখানি হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে অনেক। দর্পণের আকার বেড়েছে ঠিকই, কিন্তু এতে করে তোমার কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ হবে না। কার পজিশন? এই ফোকাসের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু ও একই গোলকের অংশ। তাহলে এই জায়গাটা যদি একটু কথাটা এরকম দিত যে গোলকের যে দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের সাইজ যদি বাড়ানো হয় তাহলে তার উপর নির্ভর করবে, তাহলে এইটা ভুল। ঠিক আছে, এটি সর্বদা বক্রতা কেন্দ্রে থাকে। আচ্ছা, বক্রতা কেন্দ্রে থাকে, তাই তো? বক্রতা কেন্দ্রে থাকে না, না বক্রতা কেন্দ্রে কি করে থাকবে? বক্রতা কেন্দ্র আর পোলের মাঝে থাকবে না, এটাও তাহলে ভুল। তাহলে কোনটা ঠিক? এ ঠিক। এ ঠিক মানে অপশন বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। কি বলছে দেখে নাও। বলছে যে হলো উত্তপ্ত বাতাসের উত্তাল স্রোতের মধ্যে দিয়ে দেখা বস্তুর তরঙ্গায়িত চেহারার কারণ কি? আচ্ছা, বস্তু দেখবা যে খুব উত্তপ্ত যখন বাতাস হয়, মানে মনে করো গরমকালে যখন রাস্তার উপরে দেখো সবকিছু কাঁপে না, ওটা কিসের জন্য হয়? আলোর প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে নিও, মুখস্থ করা প্রশ্ন। 29 দাগের প্রশ্ন কি বলছে? যখন কোনো বস্তু অবাধে মহাকর্ষের অধীনে পড়ে তখন নিম্নলিখিত কোন পরিমাণটি স্থির থাকে না? কোন পরিমাণটি স্থির থাকে না, তাই তো? দেখো ভর তো স্থিরই থাকবে সারা জীবনই, ভর তো অপরিবর্তনশীল। মহাকর্ষীয় ধ্রুবকও সারা জীবনই অপরিবর্তনশীল। আচ্ছা, দূরত্ব কিন্তু স্থির থাকে না, দূরত্বটা স্থির থাকে না। কেননা যখনই পড়ছে আস্তে আস্তে কি হচ্ছে, দূরত্বটা কি হচ্ছে, কমছে বাড়ছে এরকম হচ্ছে। আর ত্বরণও আমরা আজকের প্রথম কোশ্চেনেই হয়তো দেখেছিলাম যে ত্বরণটাও কিন্তু স্থির থাকে, স্থির থাকে, ত্বরণটা কিন্তু স্থির থাকে, এটা কিন্তু স্থির থাকে, তাই না? তাহলে কোনটা স্থির থাকে না চেয়েছে, তাই তো? দূরত্বটা কিন্তু স্থির থাকে না হবে, অর্থাৎ অপশন সি হলো আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ত্বরণ তো সর্বদাই স্থির, তোমরা জানো ত্বরণের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? চলে আসি লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। কি বলছে লাস্ট প্রশ্নটা? বলছে যে যদি এম ভরের কোনো একটি নির্দিষ্ট গ্রহে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান ক্যাপিটাল জি হয়, ঠিক আছে, তাহলে বলছে যে 4m ভরের অন্য একটি গ্রহে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কি হবে? আচ্ছা,
এর নামই তো ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তুমি সে যেখানেই যাও না কেন জি এর মান জি থাকবে সারা জীবন, ঠিক আছে? জি এর মান কিন্তু চেঞ্জ হবে না কোনোদিনই। এবং জি এর মানটা কত হবে তোমরা অনেকেই জানো হয়তো। জি এর মানটা কিন্তু কে আবিষ্কার করেছেন? হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছেন, ঠিক আছে? 6.67 ইন্টু 10⁻⁻11 মিটার কিউব কেজি ইনভার্স এবং তোমার এইটা কিন্তু তোমার জি এর কিন্তু মান, ঠিক আছে? জি এর মান হয়ে গেল, এটা একটু মুখস্থ করে নিও তোমরা। আর বলছি যে যেহেতু জি পরেম ভরের কোনো একটা গ্রহ আর যাই হোক না কেন, জি সারা জীবনে ধ্রুবক থাকে এই মহাবিশ্বে, তাহলে ধ্রুবকের মান কত হবে? জি, অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। তো তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো হয়তো রেলওয়ে সায়েন্স স্পেশাল যে বুকটা আগামী ভাইফোঁটার পর থেকে কিন্তু এটা পাওয়া যাবে, ঠিক আছে? যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে, ঠিক আছে? তাহলে সেই মতন তোমার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করে আমরা এই বইটা তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং কোনো জায়গায় ভুল বা কিছু হয়ে গেলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।